আমরা তো এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন শুনি নাই। এটা তো হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চলে যাবেন তখন কোনো একটা ফোন তার আবিষ্কার হবে, যেটার মধ্যে থেকে হচ্ছে যে আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে আমাদের এখন অ্যাক্সেস নাই। এখন যেমন শেখ হাসিনার ফোনে আমাদের অ্যাক্সেস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে তো অ্যাক্সেস নাই। আমি 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 শুধু আমার কেসটা আপনার কাছে রাখার জন্যই করতেছি, যে আপনি যে বললেন এন্ডোর্স করতেছি আমরা জানবো না। হ্যাঁ আমি বলি খালেদ ভাই, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কি হইলে কি হইতে পারতো, এটা হচ্ছে একটা বিষয়, আমরা সেদিকে না যাই। ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন পলিটিক্যাল অ্যানালিসিস করি সেখানে কিন্তু কিছু অ্যানেকডোটাল এভিডেন্স কে আমরা বিবেচনায় নেই। আপনি হয়তো এটা সরাসরি এভিডেন্স না, বা আইনের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, খালেদ সাইফুল্লাহ আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিছু অ্যানেকডোটাল এভিডেন্স বলা হয় যে আপনি ডটগুলোকে কানেক্ট করবেন, যে আপনি এই কাজ করেছেন, এই কাজ করেছেন, এই কাজ করেছেন, সো এই তিনটা কাজের কারণে আপনার এই কাজটা হয়েছে। সরাসরি আপনি ওই কাজটা করেননি, আপনি ওই তিনটা কাজ চারপাশে করেছেন বলে আপনার 4 নম্বর কাজটা ঘটেছে। সো আমরা যদি সেই অ্যানেকডোটাল এভিডেন্স গুলো দেখি, তাহলে কি এখনো পর্যন্ত ফোন কলস লিক হোক বা না হোক, আপনি বলছেন যে কি হইলে কি হইতে পারিত, সেটাকে আমরা বিবেচনা না দিয়ে অ্যানেকডোটাল এভিডেন্স কি সে কথা বলে? ওকে, আপনি অ্যানেকডোটাল এভিডেন্সের কথা আপনি বলতেছেন। আমি আরেকটু বেশি করে বলতে চাই যে মানে 15 বছর ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি নানা ধরনের নানা ফরম্যাটে এমন অনেক কিছু করছেন, যেটা সংবিধানে ভায়োলেশন করছেন, যেটা মানবাধিকারে ভায়োলেশন করছেন, সেটা অনেক কিছুর ভায়োলেশন করছেন। কিন্তু আমার কথা ছিল যে এই বিচারের রায়টার বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছে কিনা আপনি মনে করতেছেন সেটা স্বচ্ছ হয়েছে। আপনি বিবিসির কথা বলতেছিলেন যে বিবিসি আসলে এগুলি ব্যাপারে খুবই সাবধান থাকে। আমরা জানি যে বিবিসির এই ব্যাপারে খ্যাতি রয়েছে, কিন্তু বিবিসি আবার ভুলও করে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যে তারা ভুল করছিল, তারা এত বছর পরে আইসাও তারা এটার ব্যাপারে তারা, আপনি জানেন যে তারা আসলে প্রত্যেক করছেন, অনেক কিছু করছেন। হাওয়েভার আমি প্রশ্নগুলি করে রাখলাম আর কি। আমি একটু আবার জনাব খালেদ সাইফুল্লাহ আপনার কাছে আসি। জনাব খালেদ সাইফুল্লাহ, মানে মুশকিল হচ্ছে যে আপনারা তো অনেক বেশি জনপ্রিয়, মানে এটা মুশকিল, এটা আনন্দেরই খবর। মানে আপনাদেরকে কোনো প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আর কি। কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে আমি আমার কোনো পার্সোনাল এজেন্ডা নাই, কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতির মূল সুরটা কি আমাদের কাছে এখন পরিষ্কার কিনা। যেমন কয়েকদিন আগে আমরা শুনতে পাইলাম যে এনসিপি আসলে বিএনপির সাথে একটা জোট করার একটা চেষ্টা করতেছে, এবং সেটা কে বললো? এনসিপির ভিতরে লোক, আপনাদের খুব কাছাকাছির লোক, যারে মানে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের খুব প্রথম সারিতে ছিল জনাব আব্দুল কাদের। আমরা রিফাত রশিদকে শুনলাম যে সেটা বলতে। আপনিও কিছুক্ষণ আগে বললেন যে আপনি কোট করতে। রিফাত রশিদ সাহেব কিন্তু ওই এর আগেও আরেকটা কথা বলছেন, যেটার হচ্ছে উপদেষ্টার পোষা প্রাণী নিয়ে যে কথা আমি বলতেছিলাম। যাই হোক, আমি বলতে চাই যে এনসিপির এই অবস্থানটা আমরা শুনতেই এখন আবার শুনতেছি যে এনসিপির সাথে জামায়াতে ইসলামের একটা প্যাক্ট হইতে পারে, এবং সেই ব্যাপারেও একটা ভালো চেষ্টা করা হইতেছে। আপনাকে একটু বলবেন যে আসলে মানে প্যাক্ট যার সঙ্গেই হোক, কিছু কিছু বিষয়ে আপনাদের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন, যেটা হচ্ছে আপনারা কি ধরনের সরকার করবেন, এই নারীদের চলন বলন, পোশাক, পেশাগত জীবন নিয়ে জামায়াত, বিএনপি, খেলাফত মজলিস যেমন যার যার অবস্থান পরিষ্কার করতেছে, আপনারা এই ব্যাপারে পরিষ্কার বলবেন কিনা। ঢাকায় যে আহমদিয়া বিরোধী একটা বড় সমাবেশ হয়েছে, এসব নিয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা। এই ডক্টর ইউনূস সরকার যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে চাইছিল, সেটা বাতিলে আপনারা খুশি হয়েছেন কিনা। মানে এগুলির ব্যাপারে আপনারা একটু, ডক্টর ইউনূস সরকার যে আবার একটা বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চাচ্ছেন, এইগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটা কি আসলে, এটা যদি একটু বলতেন, মানে সার্বিকভাবে আপনাদের রাজনীতিটা একটু বোঝার জন্য যে আপনারা আসলে কোন দিকে আছেন। জনাব খালেদ সাইফুল্লাহ। খালেদ ভাই, আপনি প্রশ্ন এতগুলা একবারে দেন, এটা আমার হিউম্যানলি আমার পক্ষে পসিবল না সবগুলা করে। আমি একটা ক্ষেত্রে আসি, আমি জাস্ট উদাহরণ না দিয়ে আমি আই গট এই কথা বললে মনে হয় যে আমি মানে প্রশ্নটা মানে আপনি না গুড, ঠিক আছে, ইটস গুড। আমি এইগুলো বলছি। আমি একটু ওই আমরা বললেন না অনেকে, আমি জাস্ট আগের ধরে খুব কুইকলি ড্রয়িং আ কনক্লুশন। আমাদেরকে অনেকে বলে যে বিকজ আমাদের মধ্যে অনেকে অনেক পপুলার, এই জন্য একটু বেশি রেসপন্সিবলি আচরণ করা লাগবে। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। এবং ওই জায়গা থেকেই আমি সিম্বলিক প্রোটেস্টের কথা বলছিলাম। অ্যাজ লং অ্যাজ আপনি সিম্বলিক প্রোটেস্ট করছেন, যেটার মাধ্যমে অন্যর ক্ষতি করছে না বা অন্যর হার্ম হওয়ার সম্ভাবনা কম, ইন্টেনশনটা ইজ রাইট, এই জিনিসগুলো সাধারণত লার্জলি কোর্ট থেকেও হচ্ছে ডেমোক্রেটিক প্রোটেস্টের মধ্যে ধরে। সেকেন্ড হচ্ছে ওই রায় নিয়ে আলোচনা করছিলেন, আমি জাস্ট একটু সময় নিব এটা নিয়ে আলোচনা করার জন্য।
এবং এটা আমার আপনার এনসিপি কেমন রাজনীতি করে বা এর আইডেন্টিটিটার ক্ষেত্রেও একটা টাচ করবে। সেটা হচ্ছে আমাদের, আপনি জানবেন আমাদের এনসিপির একদম যখন শুরু হলো তখন থেকে আমরা তিনটা শব্দ বারবার বারবার বলছি যে আমাদের বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ, যেটা এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। গণতান্ত্রিক উত্তরণ মানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, নতুন কনস্টিটিউশন হবে, তার মাধ্যমে আমরা আগাবো। আমরা সংস্কারের ব্যাপারে একটা জায়গায় আছে দেশ, হয়তো আমাদের এই শোতে পরে আলোচনা করলে এখানে আলোচনা আসতে পারে, একটা জায়গায় যাচ্ছে দেশ। হোপফুলি রাজনৈতিক দলগুলার শুভ বুদ্ধির উদয় হবে, এটার মধ্যে একটা সমাধানের দিকে আমরা যাব। বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কিছু ছিল না, আমরা যখন এই বিচারের রায় এসেছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলা যে বিভিন্ন কনসার্ন গুলা জানিয়েছে, তার মধ্যে দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডেথ পেনাল্টি। আমি ব্যক্তিগতভাবেও ডেথ পেনাল্টি অপোজ করি, একদম ব্যক্তিগতভাবে যদি বলি, বাট বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তো ডেথ পেনাল্টি আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। সো ওই দিক থেকে বলতে গেলে ডেথ পেনাল্টি নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তারা অবজেকশন জানিয়েছে। দ্যাট ইজ ডিউলি নোটেড, দে হ্যাভ দ্যাট রাইট। তারা সব দেশে ডেথ পেনাল্টির ব্যাপারে অপোজ করে, ইউএসএ তে করে, জাপানেও করে, বা ইন্ডিয়াতে যেখানেই হোক তারা ডেথ পেনাল্টির অপোজ করে। প্রসিডিউরাল আনফেয়ার ট্রায়ালের ব্যাপারে যে আলোচনাগুলো আসছে ওইখানে তিনটা, আমি যদি অ্যামনেস্টি সবচেয়ে বেশি স্কেলিং একটা রিমার্ক আর কি এখানে দিয়েছে, রাইট? অ্যামনেস্টি এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, ওনারা বলছেন যে এই যে কোর্টটা, এই কোর্টটা হিস্টোরিক্যালি তার ইম্পার্শিয়ালিটি নিয়ে কিছু প্রশ্ন আছে। হিস্টোরিক্যালি এই কোর্ট ইনস্টিটিউশনটা উইক হিসেবে জানে, বাট এইটা অ্যামনেস্টির ওইখানে ভালো হতো যদি ওনারা একটু স্পষ্ট করতেন যে এই যে হিস্টোরিক্যালি যে উইক, এবং সেটা যে অন্য একটা রেজিমের সময় ছিল, এবং যে স্টেপস গুলো এখন নেওয়ার চেষ্টা করা হয়েছে এটাকে স্ট্রেনথেন করার জন্য, এটা গুরুত্বপূর্ণ। কারণ এর আগে যুক্তিযুক্ত কিছু কারণেই আমরা জেনেছি কিছু জিনিস, স্কাইপে হচ্ছিল, কলের ব্যাপার লিক হয়েছে, আরো কিছু কারণে ইম্পার্শিয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল। এই কোর্টটা নিয়ে এই প্রশ্নটা সাধারণত করেনি, বাট কয়েকটা বিষয়ে প্রশ্ন আছে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যে অনুপস্থিতিতে ট্রায়াল হওয়া। আমাদের কিন্তু দেখেন, এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু খুনের থেকেও বড় অপরাধ, রাইট? তো আপনি দেখবেন খুন বা অন্য অন্য ক্রাইমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হয়। তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মানানোর জন্য যদি এখানে অ্যাবসেন্সিয়াতে ট্রায়ালটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা দেখা যেত যে খুনের ক্ষেত্রে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হচ্ছে, তার থেকে বড় অপরাধের ট্রায়াল কিন্তু আটকে যাচ্ছে। এবং আপনি জানবেন যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আমার বাংলাদেশেরটা না আর কি, ওইখানে 25 বছরে মাত্র 35টা কেসের ট্রায়াল হইতে পারছে, কারণ এই অ্যাবসেন্সিয়াতে তারা ট্রায়াল করে না। ইটস আ ভেরি কাম্বারসাম প্রসেস। ওইটা নিয়ে অ্যামনেস্টির একটা প্রিন্সিপাল একটা কমেন্ট আছে, যেটা আমরা অ্যাকনলেজ করি, বাট অলসো বাংলাদেশের রিয়ালিটির সাথে ওইটা ওইখানে হচ্ছিল কাজ করে না। আরো প্রশ্ন আছে, ক্রস এক্সামিনেশন নিয়ে প্রশ্ন আছে, আর একটা হচ্ছিল খুব দ্রুত ট্রায়াল হয়েছে কিনা, যে জায়গায় এখানে খুব বেশি একটা ডিটেলস ওনারা দেন নাই। আমি এখানে খুব ডিটেলসে যাচ্ছি না। যে কনসার্ন গুলো আছে এই কনসার্ন গুলো দেখতে হবে আসলে কোন বস্তুনিষ্ঠ কোন বিষয়ের উপর ভিত্তি করে এই কনসার্ন গুলো আসে। যদি সত্যি বলে যে এখানে খুব দ্রুত ট্রায়াল হয়েছে, 1 বছরের মধ্যে হয়েছে, যেটা দেখা গুরুত্বপূর্ণ এমন কি হয়েছে কিনা যে অ্যাটর্নি ওইখানে সময় চেয়েছে, বাট কোর্ট তাকে কোনো সময়ই দেয়নি। কারণ আমার মনে আছে যখন একদম প্রথম ট্রায়ালটা শুরু হয় তখন লয়াররা আমরা যেটা বলি, আমরা কোর্টের কাছে যে একটু বেশি সময় চাই, কোর্ট একটু কম সময় দেয়। তখন চেয়েছিল 2 সপ্তাহ সময়, কোর্ট 1 সপ্তাহ সময় দিয়েছিল। এই সামারি শেষ যে হচ্ছিল আর্গুমেন্ট, এটার জন্য 7 দিনের জায়গায় কোর্ট এখানে 3 দিনের মতো সময় দিয়েছে। বিভিন্ন সময় কোর্ট সময় অ্যালাউ করেছে, বাট আমাদের যদি আমরা দেখতে পারতাম যে বাংলাদেশে অন্যান্য স্পিডি যে ট্রায়াল গুলা হয় সেই ট্রায়ালের থেকে এই ট্রায়ালে কম সময় দেয়া হয়েছে কিনা, বা যখন টাইম প্রেয়ার ছিল সেগুলা বেশি ইগনোর করেছে কিনা কোর্ট, তাহলে হয়তো আমরা আরেকটু ক্লিয়ারলি জানতে পারতাম যে এখানে ডিউ প্রসেসের ক্ষেত্রে আর কি কি ঝামেলা হয়তো বা হয়েছে। শেষে চলে যাই, আমাদের আসলে এনসিপির আইডেন্টিটিটা কি, আমাদের পলিটিক্সের আইডেন্টিটিটা কি, বা আমাদের পলিসিটা কোন জায়গায়। ওই জায়গায় খুব সহজভাবে যদি বলি, আমাদের এনসিপি তো জুলাই আপরাইজিং এর পরে এসেছে। সো জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে মানুষের একটা খুবই আর্নেস্ট একটা চাওয়া ছিল যে আমাদের দেশটা বৈষম্যহীন হবে। বৈষম্যহীন একটা দেশ কিন্তু একদিনে 2 দিনে হয় না। সাউথ আফ্রিকাতে ওই অ্যাপারথাইডের পরে যে টার্মটা এখানে এসেছে, ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি, বৈষম্য দূর করার জন্য ওনারা ইকুয়ালিটি চায়, এটা ট্রান্সফরমেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাবে। সেটা অনেক দিনের একটা প্রক্রিয়া ছিল। আমরা এনসিপি থেকে এই বৈষম্যটা দূর করার জন্য আমরা কাজ করব, এখন স্টেপ নিব, কনসিস্টেন্টলি কাজ করব। এটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যত বছর সময় লাগুক আমরা এটা করার চেষ্টা করব। দ্যাট ইজ আমাদের একটা কোর প্রিন্সিপাল।
সেকেন্ড হচ্ছে মানুষের কিন্তু ভোটাধিকার হরণ করেছিল, এবং আমাদের যখন আমাদের সবাই রাস্তায় নেমে এসেছিল একটা আন্ডারপিনিং একটা কারণ ছিল কিন্তু আমাদের ডেমোক্রেসির অভাব। ডেমোক্রেসি যদি থাকতো, মানুষ যদি পিসফুলি তাদের ডিমান্ডটা জানাতে পারতো, সরকার যদি সেটা শুনতো, তাহলেও আমাদের কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আসতে হতো না। তো ডেমোক্রেসি আমাদের একটা খুব একটা কোর আইডিয়াল, যে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, এটা আমাদের বজায় রাখতে হবে। সামাজিক সুবিচার একটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া, কারণ সামাজিক সুবিচার আমাদের নাই, নাগরিকের আমাদের মর্যাদা নাই। একটা নাগরিক যখন একটা সরকারি অফিসে যাচ্ছে, একটা কোনো একটা সুবিধার, কোনো একটা সেবার জন্য, তাদেরকে এমন ভাবে ট্রিট করা হচ্ছে যে তারা মর্যাদাকর তখন ফিল করে না অনেক সময়। এটা আমাদের কালচারের অংশ হয়ে গিয়েছে। তো এটা আস্তে আস্তে ডিসমেন্টল করা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। ইকোনমিক ইকুয়ালিটির কথা চিন্তা ভাবনা করা, কনস্টিটিউশনালি যে আমাদের একনায়কতন্ত্র আছে সেটাকে ডিসমেন্টল করা, আমাদের কোর আইডিয়ালিজম গুলো, যে জিনিসগুলো আমাদেরকে ভাবায়, আমরা চিন্তা করি, আলোচনা করি, আমরা যেটা নিয়ে কর্মসূচি দিই, সেটা এটার মধ্যে মোটামুটি অন্তর্ভুক্ত। আমরা উঠান বৈঠকে যে আলোচনা করি। আমি অনেকক্ষণ কথা বলছি, খুব কুইকলি বলে, আপনি নারী অধিকারের কথা বলছিলেন আর কি। নারী অধিকারের ক্ষেত্রে আমাদের পার্টি থেকে ইটস ভেরি ক্লিয়ার। আপনি দেখবেন যে পলিসি পজিশনস গুলাতে আমরা কোন পজিশনস গুলা নিচ্ছি। আমরা যখনই হলো এই ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা হলো নারীদের পার্লামেন্টে কেমন প্রতিনিধিত্ব থাকবে, ওইখানে আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি রোবাস্ট ভাবে আর্গু করেছি যে নারীদের জনাব সাইফুল্লাহ, আমার যদি একটু উদাহরণ দিতে দেন, আমি একটু উদাহরণ দিই। যেমন জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে মেয়েরা 5 ঘন্টা কাজ করলেই সমান টাকা পাবে, তো বা মেয়েদেরকে কাজ করার ক্ষেত্রে একটু নিরুৎসাহিতই করা হলো। বা ধরেন অন্য একটা পার্টি এরকম করে বলল যে আমরা চাই যে বাংলাদেশে শারিয়া প্রতিষ্ঠিত হোক। এই ক্ষেত্রে আপনাদের অবস্থান আসলে কি থাকে? ধরেন আহমদিয়ারা বিরাট একটা সভা করলো, যেখানের মধ্যে থেকে তাদের মৃত্যুদণ্ড দাবি করা হলো, অমুসলিম ঘোষণা করা হলো, তাদের সাথে কোনো সম্পর্ক, এইসব ক্ষেত্রে আপনাদের মানে অবস্থানটা আসলে কি হবে? এইটা কি পরিষ্কার? হ্যাঁ, এটা পরিষ্কার। ধরেন এটা দ্ব্যর্থহীন ভাবেই বলি, আমাদের নারীদেরকে যে 5 ঘন্টা ওয়ার্ক আওয়ার দেওয়া হবে, এই যে প্রপোজালটা হয় চিন্তা ভাবনা করে করা হয়নি, অথবা যদি চিন্তা ভাবনা করে করা হয়, তাহলে এইটার ইম্প্যাক্টটা যে সমাজের জন্য খারাপ হবে, সেই ইম্প্যাক্টটাকে ওনাদের উদ্দেশ্য, এটা অনেক ভাবার বিষয়। কারণ হচ্ছে আপনি যেটা বললেন, নারীদেরকে যদি কর্মঘন্টা 5 ঘন্টা হয়, এবং তার জন্য 5 ঘন্টার জন্য যদি প্রত্যেকটা বিজনেসকে 8 ঘন্টা বা 10 ঘন্টা স্যালারি দিতে হয়, ওই বিজনেস কেন নারীকে ওইখানে হায়ার করবে? সেখানে তো তারা চিপার কস্টে দে ক্যান হায়ার এ ম্যান। অথবা যখন একজন, এবং নারীকে এসেনশিয়ালি দে উইল বি আ পার্ট টাইম ওয়ার্কার, কারণ সে তো পুরুষের থেকে অর্ধেক সময়ের জন্য কাজ করছে, পার্ট টাইম ওয়ার্কার ফুল টাইম স্যালারি পাচ্ছে। তখন সরকারি অফিস এক ধরনের কথা, বেসরকারি অফিস যেটা আছে তাদের তো প্রফিটের মার্জিনটার কথা চিন্তা করতে হবে, উৎপাদন কষ্টের কথা চিন্তা করতে হবে। সো ধরেন কল সেন্টারে নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক, ইউ ক্যানট ওয়ার্ক, মানে আপনার আউটপুট তো তার থেকে বেশি হবে না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এই প্রপোজাল গুলা যারা করে, মানে এনসিপি তো অ্যাবসলিউটলি কোনো প্রশ্নই আসে না। ওই দিনই আমাদের ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে এই পলিসির যে প্রবলেমগুলো আমি লিখে তুলে ধরার চেষ্টা করেছি ওই জায়গায়। সো নারীদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সমাধান যেটা, নারীরা যখন কর্মক্ষেত্রে আসছে, অফকোর্স দেয়ার আর চ্যালেঞ্জেস, বাট চ্যালেঞ্জেস গুলা সমাধান কি হবে আমাদের সেটা নিয়ে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। এমন কোনো পলিসি আমরা গ্রহণ করতে পারবো না, এমন কোনো পলিসি আমরা প্রপোজ করবো না যে পলিসির কারণে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, নিরুৎসাহিত করতে পারে, বা এমপ্লয়ারের কাছ থেকে এমন একটা বায়াসেস আসতে পারে যেই জন্য তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ততা আস্তে আস্তে সংকুচিত হবে। ওকে, অন্য ধর্মীয় বা অন্য আদর্শের সংখ্যালঘুদের ক্ষেত্রে এনসিপির অবস্থানটা কি? আমি আহমদিয়াদের কথা যদি জানতে চাই, আমরা দেখেছি যে আসলে ধর্ম নিয়ে রাষ্ট্র শাসন করার একটা বড় জায়গা হচ্ছে আমরা তো সবাই একটা বিষয়ে কখনো একমত হইতে পারি না, মানে সারিয়াও তো আসলে এক একটা জায়গায় এক এক রকম। এই ক্ষেত্রে আসলে এনসিপির অবস্থানটা কি হইতে পারে বা কি? আমরা খুবই স্পষ্ট, আমাদের সকলের যে অধিকার, আমার অধিকার তো রক্ষা করতে হবে, আমার সবার অধিকার রক্ষা করতে হবে। আমার সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো আমরা ওইখান থেকে নিজের ইচ্ছা মতো, বিকজ আই মাইট বি আ মেজরিটি পার্টি, বিকজ হয়তো মেজরিটি কোনো একটা কিছু চাচ্ছে, আমি টিরানি অফ মেজরিটি তাদের উপরে চাপিয়ে দিব, এটা তো কোনো সমাধান হতে পারে না, এটা তো একটা রেসপন্সিবল পলিটিক্যাল আচরণ হতে পারে না। ওকে, সেই ক্ষেত্রে কি আপনারা এরকম ঘটনা যখন ঘটছে তখন কি আপনারা দল থেকে তার নিন্দা করতেছেন বা বাধা দিতেছেন, এরকম কি হইতেছে? যেমন আপনাদের উপর তো অনেক বেশি প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে
একটা সমালোচনা আপনাদের প্রতি যে আপনারা আসলে বেশিরভাগ মানুষ যেটা চাইতেছেন বা বেশিরভাগ মানুষ যেটা মনে করতেছেন, যেটাকে অনেকে আবার একটু আপনাদেরকে নিন্দা করে জনতুষ্টিমূলক আচরণ বলেন, সেইটা কি করতে চান নাকি আসলে ন্যায় ভিত্তিক একটা অবস্থান নিতে চান? আপনি এতক্ষণ আমার যেটা শুনলেন এটা কি জনতুষ্টির জন্য বললাম নাকি যেটা রাইটস এর জন্য বললাম? বিকজ এটা তো মানুষের অধিকার তো আমি কেড়ে নিতে পারি না। আমরা রাজনীতি করছি, আমি আপনাকে বললাম না আমাদের যে উদ্দেশ্য বা আমাদের নাগরিকের অধিকার হরণ করা হচ্ছিল, এই জন্য মানুষ রাস্তায় নেমে আসছে তার অধিকার রক্ষা করার জন্য। এখন অধিকার রক্ষা করাই আমাদের পলিটিক্স। এখন এখানে আমি 10 জনের অধিকার রক্ষা করলাম, বাকি 2 জনের অধিকার আমি কেড়ে নিলাম, তাহলে তো এটা হলো না। ওকে, আপনাকে ধন্যবাদ জনাব খালেদ সাইফুল্লাহ। আমি একটু জনাব আকবর হোসেনের কাছে আসতে চাই যে জনাব আকবর হোসেন, আমি 2-3 দিন আগে জনাব নুরুল কবির ভাইকে শুনতেছিলাম, যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই, উনি বলতেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম যিনি আছেন তাকে আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তাকে এখন একরকমভাবে কাজই দেওয়া হচ্ছে না, একটা 4 সদস্যের একটা বড় উপদেষ্টা কমিটি করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় কীভাবে চলবে। এর সবটা কারণ হচ্ছে যে উনি জামায়াতের বিপক্ষে একটা অবস্থান নিয়েছিলেন। আপনার কি এই বিষয়ে কিছু জানা আছে? মানে আপনিও কি এরকম ফিল করতেছেন যে তাকে আসলে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য জনাব মাহফুজ আলমকে কর্নার করা হয়েছে? এর আগে এনসিপির যে প্রধান নেতা জনাব নাহিদ ইসলামও কিন্তু বলেছিলেন যে জনাব মাহফুজ আলমকে যখন আক্রমণের শিকার হতে হয়েছিল ইংল্যান্ডে এবং বাইরে, তিনি বলেছিলেন যে এই উপদেষ্টাদের কারণে তাকে আসলে সাংঘাতিক অবস্থা, তিনি মৃত্যুর কথাও বলেছিলেন, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন বা লক্ষ্য করছেন কিনা? তার আগে যদি আপনি একটু যদি আমার অনুমতি দেন, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় অতীতের প্রতিশোধ নয় বলছেন আইসিটির প্রধান কৌশলী তাজুল ইসলাম। প্রিয় দর্শক, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 78% দর্শক এই মন্তব্য সমর্থন করছেন যে এটি প্রতিশোধ নয়। শতকরা 22% দর্শক এই মন্তব্য সমর্থন করেননি। 43,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি জনাব আকবর হোসেন আপনার কাছে জানতে চাইছিলাম যে জনাব মাহফুজ আলমের সাথে জামায়াত সম্পৃক্ততার অভিযোগে তাকে কাজ দেওয়া হচ্ছে না, তাকে আসলে কাজের বাইরে রাখা হয়েছে, আপনি এরকম কিছু জানেন কিনা জামায়াতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি আসলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের আমি মুখপাত্র নই, সুতরাং আমি এটা আসলে ওনার পক্ষে আমি কিছু বলতেও পারবো না। কিন্তু ওনার এই আপনি যে পরিস্থিতিটার কথা বর্ণনা করলেন, এই ধরনের কোনো পরিস্থিতি আছে কিনা এটাও আমার জানা নেই, কারণ আমি যেহেতু আসলে একটু দূরে থাকি, সেন্টার থেকে দূরে। আমার যে কাজ, আমি আমার কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো কিছু আমি পাচ্ছি না। আমার কাজগুলো আমি করছি, এবং আমার কাজগুলো যেহেতু তথ্য মন্ত্রণালয়ের সঙ্গেই বেশি হয়, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা সেরকম কোনো প্রতিবন্ধকতা আমি পাচ্ছি না। কিন্তু আপনি যে চিত্রটার কথা তুলে ধরলেন, এই ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমার জানা নেই। আপনি এই ধরনের কোনো কিছু মানে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বা তথ্য মন্ত্রণালয়ের যিনি সিইও আছেন, তথ্য উপদেষ্টার সঙ্গে আপনার সরাসরি কোনো কাজ বা উনি আপনার কাজের সাথে কোনোভাবে সম্পৃক্তও নন? না, উনি ডে টু ডে অ্যাক্টিভিটির সঙ্গে উনি কখনোই সম্পৃক্ত নন, কারণ আমাদের যে কাজগুলো হয়ে থাকে বিদেশের বিভিন্ন মিশনগুলোতে, যেখানে প্রেস উইং আছে, অনেক মিশনেই আছে, বাট যেখানে আপনার রেগুলার সার্ভিসের বাইরে থেকে যাদেরকে নিয়োগ করা হয় চুক্তিভিত্তিক, যেমন দিল্লি, লন্ডন এবং ওয়াশিংটন। তো আমি আমার অন্য যারা সহকর্মী আছেন ওয়াশিংটনে এবং দিল্লিতে, আমি তাদের সঙ্গে আই এম রেগুলার ইন টাচ, এবং আমিও তাদের কাছ থেকে কখনো শুনিনি যে ওনারা কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বা তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সমস্যা হচ্ছে। আর মিশনগুলোতে নর্মালি যেটা হয়, সাধারণত প্রেস উইংটা কিন্তু খুব সমন্বয় করে কাজ করে